সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে, যার মাধ্যমে ইতিবাচক সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে এটি একটি প্রিয় সহকর্মীবৃন্দ, জাতির ক্রান্তি লগ্নে অকুতোভয় তরুণ সমাজ যখন অন্যায় ও নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যখন অন্যায় ও নির্যাতনের অকাতরে রক্ত দিয়েছে, অন্ধত্ব পঙ্গুত্ব বরণ করেছে, অকাতরে রক্ত তখন আমাদের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং প্রশাসনিক কর্মকর্তারা দায়িত্বশীলতার সাথে চিকিৎসা সেবা দিয়ে তাদের পাশে সাহসিকতার সঙ্গে দাঁড়িয়েছে। সেবা দিয়ে আজকের এই শুভ দিনে তাদের ধন্যবাদ জানাই। আজকের এই শুভ দিনে সম্মানিত সুধীবৃন্দ, আপনারা নিশ্চয়ই জানেন আমরা বিগত 8 মাস স্বাস্থ্যখাতকে ঢেলে সাজাতে বেশ উদ্যোগ গ্রহণ করেছি। স্বাস্থ্যখাত যার ঢেলে সাজাতে বেশ জনবল বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন, নতুন পদ সৃজন, ক্যারিয়ার প্ল্যানিং, পদোন্নতি, পদায়ন, ক্যারিয়ার। আমরা বিশ্বাস করি এগুলো বাস্তবায়িত হলে একটা ন্যূনতম কাঙ্ক্ষিত কর্মপরিবেশ বাস্তবায়িত হলে যার ফলে সেবার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, যার ফলে সেবার মান উল্লেখযোগ্য। অভ্যাগত অতিথিবৃন্দ, দায়িত্ব গ্রহণের পরপরই আমরা চেয়েছি স্বাস্থ্য খাতের ইস্তিয়ারিংটা সরকারের হাতে। আমরা চেয়েছি স্বাস্থ্য এবং তার যেন কর্মপরিকল্পনায় গণমানুষের অধিকার যেন প্রতিফলিত হয়, কাজে ওভারল্যাপিং বন্ধ হয়, সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হয়, বন্ধ হয়, স্বচ্ছতা এবং জবাবদিহিতা বৃদ্ধি পায়, ব্যবহার নিশ্চিত হয়। সে কারণে স্বচ্ছতা এবং আমরা দীর্ঘ 25 বছর যাবৎ প্রচলিত কারণে খাতভিত্তিক কর্মসূচির পরিবর্তে প্রকল্প বাস্তবায়ন পদ্ধতি গ্রহণ কর্মসূচির পরিবর্তে এতে কাজের বাস্তবায়ন পদ্ধতি সুনির্দিষ্ট হবে, স্থানীয় চাহিদা এবং বাস্তবতার আলোকে সম্পদের যৌক্তিক ব্যবহার নিশ্চিত হবে, অর্থ অপচয় এবং অব্যবস্থাপনা দূর হবে এবং সমন্বয় বৃদ্ধি পাবে। সম্মানিত অতিথিবৃন্দ, আমরা প্রায় সবাই জানি যে মানুষ মোট স্বাস্থ্য ব্যয়ের প্রায় 70% তার নিজের পকেট থেকে খরচ করে, আবার সেই খরচের প্রায় 2/3 ওষুধের পেছনে। বছরে প্রায় 40 থেকে 50 লক্ষ মানুষ দরিদ্র হয় শুধুমাত্র স্বাস্থ্য ব্যয়ের বহন করতে যেয়ে। এর ফলে চিকিৎসা, আরও যদি স্পষ্ট করে বলি, ওষুধের কারণে আমাদের অনেক সামাজিক এবং অর্থনৈতিক খাতের অর্জন অর্থহীন হয়ে পড়ে। এ কারণে ন্যায়সঙ্গত মুনাফার সুযোগ রেখে মান নিশ্চিত করার পাশাপাশি সরকার কর্তৃক যৌক্তিকভাবে ওষুধের মূল্য নির্ধারণ করা হলে তা দেশের আপামর জনগণের জন্য কল্যাণকর হবে। সম্মানিত সহকর্মীবৃন্দ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশ অফিসের সহযোগিতা আমরা অত্যাবশ্যক ওষুধের তালিকা প্রণয়ন করছি। এই হালনাগাদ করা শেষ হলে পরে এর তালিকার আলোকে সরকারি প্রতিষ্ঠান তার সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অত্যাবশ্যক ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করবে। এছাড়া অপ্রশিক্ষিত মানুষদের দ্বারা পরিচালিত দেশব্যাপী যে ওষুধের দোকান আছে সেগুলোর পরিবর্তে গ্র্যাজুয়েট ফার্মাসিস্টদের মাধ্যমে পরিচালিত ফার্মেসি নেটওয়ার্ক স্থাপনের চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে স্বাস্থ্য সংস্কার কমিশন মাননীয় প্রধান উপদেষ্টার নিকট তাদের সুপারিশমালা দাখিল করেছেন। সুপারিশগুলোকে জাতীয় অগ্রাধিকার, সরকারের সামর্থ্য এবং সম্ভাব্য আমাদের বাস্তবায়নকাল বিবেচনা করে আশু, মধ্য এবং দীর্ঘমেয়াদে বাস্তবায়নযোগ্য হিসেবে চিহ্নিত করে রোডম্যাপ প্রণয়ন করা হচ্ছে। এগুলো বাস্তবায়ন করা শুরু হলে আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন হবে। মনে রাখতে হবে, এ দায়িত্ব আপনার জন্য শুধু একটি চাকরি নয়, বরং এটি পরিবার, সমাজ তথা সমগ্র দেশের কল্যাণমুখী রূপান্তরে আপনার ঐতিহাসিক দায়িত্ব পালনের সুযোগ মাত্র। প্রিয় সহকর্মীবৃন্দ, স্বাস্থ্য খাতের পুনর্গঠনকল্পে আগামীতে আমাদের অনেক কাজ করতে হবে। সকল নাগরিকের জন্য ইউনিক হেলথ কার্ড, কার্যকর রেফারেল পদ্ধতি, বয়স্ক নাগরিকদের চিকিৎসা সুবিধা, জরুরি চিকিৎসা সেবা, এ ধরনের বিভিন্ন নতুন অনেক কাজ। কিন্তু এ ধরনের খোলনলচে বদলে ফেলার মতো একটা পুনর্গঠন করার জন্যে মাঠ পর্যায়ে আপনাদের নেতৃত্ব অপরিহার্য। আপনাদের অঙ্গীকার, আগ্রহ এবং ওনারশিপ এটার জন্য একেবারেই প্রয়োজনীয়। দেশে একটি বৈষম্যহীন, ন্যায্যতা ভিত্তিক, সমতা ভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার স্বপ্ন আমাদের সবার। একটা কথা আছে, যদি দ্রুত যেতে চাও তাহলে একা চলো, যদি দূরে যেতে চাও তাহলে একসাথে চলো। আমাদের চিকিৎসক এবং স্বাস্থ্য সংশ্লিষ্ট সবাইকে নিয়ে একসাথে চলতে হবে, কারণ আমাদের যেতে হবে বহুদূর। সবশেষে বলতে চাই, মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের সকলের সময়ে সানুনয় নির্দেশনা দিয়ে যাচ্ছেন। স্যারের দিক নির্দেশনা ও সার্বক্ষণিক কর্ম অনুপ্রেরণায় আমরা স্বাস্থ্য খাতের উন্নয়ন ও পুনর্গঠনের কাজ এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। আজও তিনি আমাদের মাঝে উপস্থিত থেকে আরও একবার নতুন করে অনুপ্রাণিত করছেন। এজন্য স্যারের প্রতি সশ্রদ্ধ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। যেহেতু বাংলাদেশের কল্যাণমুখী রূপান্তরের অন্যতম প্রধান উপাদান হলো স্বাস্থ্য খাতের উন্নয়ন, আর তাই একটা উন্নত স্বাস্থ্য ব্যবস্থার দিকে আমাদের আগামী দিনের পথ চলা হোক দৃঢ়, ছন্দময় ও নিরাপদ। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ।
মাননীয় বিশেষ সহকারীকে ধন্যবাদ। সম্মানিত সুধী, অনুষ্ঠানের এই পর্যায়ে বক্তব্য প্রদান করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মিজ নূরজাহান বেগম। মাননীয় উপদেষ্টাকে তার বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। মাননীয় প্রধান উপদেষ্টা, সকল উপদেষ্টা মণ্ডলী, সকল সহকর্মীবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম আমরা সিভিল সার্জন সম্মেলন করছি। আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে, এই সম্মেলনটাকে যেন আমরা শুধু সম্মেলন হিসাবেই না নেই, কিছু দায়িত্ব এই সাথে আমরা দেব আপনাদেরকে। আপনারা প্রোগ্রামে হয়তো দেখেছেন গ্রুপ ভিত্তিক কিছু কর্মশালা করার কথা আমরা বলেছি, পরিকল্পনা আমাদের আছে। সেই কর্মশালার থেকেই আপনারা যে সমস্ত কঠিন কাজগুলো আছে, যেগুলো সমস্যা অনেক বেশি, সেগুলো কিভাবে আমরা সমাধান করব, বেশি কথা বলবো না, অন্তত 5টা সমস্যা আপনারা বাছাই করুন, চিহ্নিত করুন, যেগুলো আমরা পরবর্তীতে সমাধান করব। এবং এই সমাধান কিভাবে করব সেগুলো আমরা নিজেরা এই কর্মশালায় বসে আমরা যে গ্রুপ ডিসকাশন করব সেখানে আমরা চিহ্নিত করব। পরবর্তীতে যখন এর পরের বছর যখন আমরা এখানে একত্রিত হব, সেই কাজের মূল্যায়নগুলো হবে। কে সবচাইতে চমৎকারভাবে কাজগুলো সমাধান করেছেন, সমস্যার সমাধান করার যেই ইয়েগুলো হবে, যে পরীক্ষা নিরীক্ষা হবে, এবং এই পরীক্ষা নিরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন, যারা সবচাইতে ভালো করবেন, তাদেরকে এই সমাবেশে পুরস্কৃত করা হবে। আমরা এখানেই থেমে থাকবো না, আমরা ক্রমান্বয়ে আমাদের সমস্যাগুলো একটা একটা করে শিকড় উপড়ে ফেলবো, সমাধান করে ফেলবো। আর তার জন্য আমাদের সমস্ত মেধাটাকে, আমাদের সমস্ত কষ্টকে আমরা এর মধ্যে উজাড় করে দিতে চাই। স্বাস্থ্যে আমাদের সাফল্য একেবারে নেহাত কম নয়, এগুলো কিছুক্ষণ আগে আমাদের সহকর্মীরা বলে গেছেন। ইপিআই আমাদের সাফল্য আছে, ফ্যামিলি প্ল্যানিং আমাদের সাফল্য আছে, আমাদের যক্ষ্মা, ম্যালেরিয়া, HIV, নানান কিছুতে আমাদের যথেষ্ট সাফল্য আছে। এবং এই সাফল্যের মূল ভাগিদার কিন্তু আপনারাই। আমরা দেখেছি কোভিডে আমাদের স্বাস্থ্যের সাথে যারা সেবা দিচ্ছেন, তারা কিভাবে একেবারে নিজেকে উজাড় করে দিয়ে কোভিডের সেবা করেছেন, রোগীদের সেবা করেছেন। এইবার 36শে জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন, তাদেরকে কিভাবে জীবনের ঝুঁকি নিয়ে সেবা দিয়ে গেছেন, এটা আমরা দেখেছি। এই জন্য আপনাদেরকে আমি অভিনন্দন জানাই, আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি যেটা মনে করি, এখন আমরা সবাই যেটা মনে করি যে স্বাস্থ্য সেক্টরের মূল হাতিয়ার বলি, মূল কাজের কাণ্ডারি বলি, সেটা হলো সিভিল সার্জনরা। কাজে সিভিল সার্জনদের উপরে অনেক রকমের দায়িত্ব, সে দায়িত্বগুলো আমরা আপনাদের উপরে চাপিয়ে দিয়েছি একের পর এক। কিন্তু এই দায়িত্ব দেওয়ার সাথে পাশাপাশি যা যা অস্ত্র দেওয়ার কথা ছিল আপনাদের হাতে, সেগুলো আমরা দিতে পারি নাই। কারণ আমাদের সমস্যাও কিন্তু অনেক। সমস্যার মধ্যে জনবল আমরা দিতে পারিনি, যেগুলো আমাদের সিভিল সার্জন বলে গেছেন তার বক্তৃতায়। আমরা দিতে পারিনি পর্যাপ্ত যন্ত্রপাতি, যেগুলো আমাদের দরকার। অনেক জায়গায় অনেক কিছুর আমাদের অভাব আছে, সেগুলো আমরা এখনও পৌঁছাতে পারি নাই। যন্ত্রপাতির পাশাপাশি আছে ওষুধের ঘাটতি। যেই পরিমাণ ওষুধ আমাদের আপনাদের কাছে পৌঁছানোর কথা, সেই পরিমাণ ওষুধ আমরা আপনাদেরকে সরবরাহ করতে পারি নাই। কাজে আমাদের ঘাটতি অনেক। একই সাথে আমরা প্রমোশনের কথা যদি বলি, আমি দেখেছি যেই পোস্টে ঢুকেছে সেই পোস্ট থেকে সে বিদায় নিয়ে গেছে। এটা অত্যন্ত কষ্টের একটা বিষয়। আমাদের প্রধান উপদেষ্টা সক্রিয় প্রচেষ্টায় আমরা এবার 7,000 সুপার নিউমারি পদ সৃষ্টি করে প্রমোশন দেওয়ার ব্যবস্থা করছি।
যেহেতু জনবলের ঘাটতি আছে, আবারও বলি, প্রধান উপদেষ্টার সহায়তায় আমরা 3000 স্পেশাল আইন বলে আমরা ডাক্তার নিয়োগের চেষ্টা করছি। এর পরবর্তীতে আরও 2000 নিব, এর পরবর্তী আরও 2000, মোট 7000 ডাক্তার আমরা নিব। নার্স নেওয়ার প্রক্রিয়া বর্তমানে ভাইবা চলতেছে, আশা করি নার্সগুলো আমরা নিতে পারবো, তাতে জনবলের যে ঘাটতি আছে সেটা কিছুটা হলেও সমাধান হবে। কিন্তু এর পরে আসে স্বাস্থ্যের শৃঙ্খলাটা কোথায়, জবাবদিহিটা কোথায়। সম্প্রতি আমার একটা ভিজিটের কথা বলি, সারপ্রাইজ ভিজিটে গিয়েছিলাম যে কোনো এক হাসপাতালে, সাথে আমার সচিব ছিলেন। আমরা শুরু করলাম তথ্য অনুসন্ধান থেকে, তথ্য অনুসন্ধান লেখা আছে কিন্তু সেখানে কোনো ব্যক্তি নাই। তারপরে গেলাম ইমার্জেন্সি, তারপরে গেলাম আউটডোর, সবগুলো একে একে ঘুরলাম। কিছু কিছু জায়গায় গিয়ে দেখলাম একটা বাচ্চা মেয়ে আর তার মাকে নিয়ে কিছু বুঝে উঠতে পারছে না কোথায় তাকে মাকে ভর্তি করতে হবে, কিন্তু কার কাছে যাবে, কোথায় গেলে সে বলতে পারবে যে তার মাকে এখানে ভর্তি করতে পারবে এবং এইখানে গেলে প্রয়োজনীয় আয়োজনটা হবে। আর এই জায়গায় দেখলাম বেশ জটলা, সেখানে গিয়ে জিজ্ঞেস করলাম এখানে কি হয়েছে, বলছে ডাক্তার এখানে অপেক্ষা করছি সেই 9টা থেকে, ডাক্তার এখনও আসেনি। পরবর্তীতে আমরা গেলাম হাসপাতালের যিনি কর্তা তার কাছে গেলাম, তাকে জিজ্ঞেস করলাম আপনাদের এখানে যে ইলেকট্রনিক উপস্থিতি আছে এটা কি ঠিক আছে, বলে যায় ঠিক আছে। তো আজকে সবাই ঠিক সময় আসছে, হ্যাঁ সবাই ঠিক সময় আসছে। বললাম যে আমাদেরকে কাগজগুলি বের করে দেন। যখন কাগজ বের করতে গেল দেখা গেল ওইটা আসলে ঠিক নাই, 3 দিন ধরে এটা নষ্ট। তাহলে আমি যে ঢুকলাম, আমিও তো ওখানে আঙ্গুলের ছাপ দিয়ে ঢোকার কথা, তাহলে এটা ফাংশন করেনি। এই জন্যে আমি বলছি আমাদের শৃঙ্খলার বড় অভাব, আমাদের জবাবদিহিতারও বড় অভাব। এই জবাবদিহিতা যদি আমরা আমাদের স্বাস্থ্য খাতে যদি নিয়ে না আসতে পারি, তাহলে আমরা যত কিছুই করি না কেন, যতই ডাক্তার দেই, যতই আমি নার্স দেই, যত কিছুই করি না কেন, কিন্তু এটা তার সাফল্যটা সেভাবে দেখবে না। কাজেই এখানে আরও 2-1টা কথা বলে রাখি, যেগুলো অভিজ্ঞতার মধ্য দিয়ে আসছে। আমাদের কিছু কিছু জায়গায়, কিছু কিছু হাসপাতালে দেখা যাচ্ছে ভুল রক্ত প্রয়োগে, ভুল ইঞ্জেকশন প্রয়োগে রোগী মারা গেছে। এই দায়টা কার? আমার মনে হয় এটা আমাদের সবার, এটা লজ্জারও একটা বিষয়। কাজে এগুলিকে আমরা চেষ্টা করব ভবিষ্যতে যেন একটা ঘটনাও এরকম না ঘটে। অবহেলার কারণে মৃত্যু, এটা মেনে নেওয়া যায় না। আমরা স্বাস্থ্য সুরক্ষার কথা বলছি, ডাক্তারদের সুরক্ষার কথা বলছি। আমরা স্বাস্থ্য সুরক্ষা আইন প্রায় আমাদের শেষ, আমরা ওয়েট করছিলাম কমিশন আমাদেরকে কি পথ দেখায়, তো তাদেরও মতামত আমরা পেয়ে গেছি। অতি শীঘ্রই এটা আমরা করে ফেলতে পারবো। তাতে ডাক্তার কিংবা স্বাস্থ্যের সাথে জড়িত যারা সেবা দিয়ে থাকেন তাদের যেমন নিরাপত্তার বিষয় থাকবে, ঠিক রোগীরও তেমনি নিরাপত্তার বিষয়টা থাকবে। একই সাথে আমি আরেকটা বিষয় উল্লেখ না করে পারছি না, যেটা অলরেডি সিভিল সার্জনদের পক্ষ থেকে বলা হয়েছে। লাইসেন্সবিহীন অনেকগুলো ক্লিনিক, লাইসেন্সবিহীন বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার, ইউনানি, আয়ুর্বেদিক, নানানভাবে আমাদের চিকিৎসাটা চলে। এখানে অনেকগুলো মানবিহীন। কাজেই মানবিহীন বিষয়গুলিকে ধরার ব্যাপারে বলা হলো মোবাইল কোর্ট। আমি জানি না মোবাইল কোর্ট নিয়ম নীতির মধ্য দিয়ে এটা করা যাবে কি না, কিন্তু আপনার হাতে হাতিয়ার আছে তো। আপনি তো একজন ডাক্তার, আপনি যখন লাইসেন্স দেওয়ার মালিক হন, আপনি তখন তার লাইসেন্সটা ক্যান্সেল করে দিবেন, ধরবেন এদেরকে। তাহলে এগুলো যত আপনি শক্ত হয়ে সাহসের সাথে এগুলো মোকাবিলা করবেন, এগুলো আস্তে আস্তে এই দুর্বৃত্তায়নগুলো কমে যাবে। আর এই দুর্বৃত্তায়ন কমে গেলে আমাদের স্বাস্থ্যের উন্নতিটাও অনেক বেটার হবে বলে আমি বিশ্বাস করি। সংক্রামক অসংক্রামক রোগের প্রাদুর্ভাবে স্বাস্থ্য ব্যবস্থা চ্যালেঞ্জের মুখোমুখি হয়, সেটা বারবারই হয়েছে। এর মূল 2টো বিষয় দেখা যায়, একটা হলো হাইপারটেনশন আর একটা হলো ডায়াবেটিক্স। এই 2টো জিনিসেই, একটা হলো তামাক আর একটা হলো লবণ, 2টাই এটার সাথে জড়িত। আমাদের দেশে আইন আছে, তামাকের নিয়ন্ত্রণ আইন আছে,
জনসমক্ষে সিগারেট খাওয়া, বিড়ি খাওয়া নিষিদ্ধ আছে, এরকম অনেক কিছু আছে, কিন্তু আইনের প্রয়োগটা নাই। এই আইনের প্রয়োগটা কে দেখবে? আমি বলি, যারা এই স্বাস্থ্যের সাথে জড়িত আছেন, যাদের হাতে এই আইন পালন করার কথা, তারা তো এটা দেখবে নেই, কিন্তু আমি মনে করি এটা আমার আপনার সবারই দায়িত্ব। যদি প্রকাশ্যে কেউ সিগারেট খায়, তাকে আমরা ওখানেই ধরে বুঝিয়ে দেবো যে ভাই এখানে সিগারেট খাওয়া যাবে না, যেখানেই হোক না কেন। কাজে আমরা যদি সচেতনতা সৃষ্টি করতে ব্যর্থ হই, এর মধ্যে নতুন করে একটা উপদ্রব এসে যাচ্ছে, সেটা হল ই সিগারেট। আমরা বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়ে আমাদের ক্যাবিনেটের সিদ্ধান্ত হলো আমরা কোনো রকমেই ই সিগারেটকে বাংলাদেশে আমদানি হতে দেব না, সেইভাবে প্রজ্ঞাপনও তার জারি হলো। কিন্তু ইতিমধ্যেই দুটো কোম্পানি এখানে তাদের কারখানা বসানোর জন্য ব্যবস্থা পত্র করে ফেলেছে। তো আমরা বলি ওইটা হয়তো আমরা প্রতিহত করার চেষ্টা করব, কিন্তু আমাদের প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে সিগারেট কিংবা তামাক বলি, যাই কিছু বলি না কেন, আমরা যদি প্রতিহত করি, আমরা যদি আমাদের ছেলে মেয়ে, আমাদের স্কুলের বাচ্চাদেরকে দিয়ে অনেক কিছু হয়। আমরা স্কুলে যেতে পারি, মাদ্রাসায় যেতে পারি, মসজিদে যেতে পারি, গির্জায় যেতে পারি, মন্দিরে যেতে পারি, যেখানে যেখানে জনসমাগম, সব জায়গায় আমরা এগুলো নিয়ে মানুষকে সচেতন করি। তাহলে আস্তে আস্তে মানুষ যদি এটাকে ডিনাই করে, তাহলে যত কোম্পানিই আসুক না কেন, এতে কোনো কাজে আসবে না। শুধু আমি, আপনি, আমরা সবাই জনগণ যদি সচেতন হই। এই যে ৩৬শে জুলাই জনগণ এসছিল বলেই তো স্বৈরাচারী চলে গেল। কাজে এইটাকেও আমাদের ধরতে হবে প্রাণঘাতী এই রোগ, তামাককে আমাদের বাংলাদেশ থেকে দূর করতে হবে, সে যেই মূল্যেই হোক না কেন। আর আমরা চাইব এটার ট্যাক্স যেন 100%, 200%, 500% করে দেয়, তাতে ক্রয় ক্ষমতাটা বাইরে এটা চলে যায়। একই সাথে লবণের কথা বলি, আমাদের বিভিন্ন প্যাকেটে এই জিনিসগুলো বলা থাকে না। কাজে এগুলো আমরা আইন করলেই হবে না, একই সাথে সচেতনতা বৃদ্ধি করতে হবে। ক্যান্সারের জন্য যেই চিকিৎসা দিতে হয়, তার পর্যাপ্ত সুযোগ আমাদের মধ্যে নাই, আমাদের হাসপাতালগুলোতে নাই, সেই যন্ত্রপাতি আমাদের মধ্যে নেই, সেই বিশেষজ্ঞ আমাদের মধ্যে নাই। কাজে আমরা যদি প্রিভেন্টিভ কিছুর মধ্যে যদি না যাই, সারা বাংলাদেশকে যদি আমরা হাসপাতাল বানিয়ে দেই, তাহলেও চিকিৎসার রোগের কমতে হবে না। কাজে আমরা এখন কোন পথে হাঁটব? আমরা কি প্রিভেনশনে যাব, নাকি আমরা চিকিৎসা সেবা দেব? কোনটাতে যাব সেটা আমাদেরকে নির্ধারণ করতে হবে। যদি আমরা মনে করি আমরা প্রিভেনশনে যাব, তাহলে আমাদের অনেক রোগ থেকে আমরা প্রতিরোধ করতে পারবো, এবং সেটা করা যাবে, এটাই আমি বিশ্বাস করি। আমরা এই যে বললাম, কোনো দায়িত্ব কিন্তু আমরা এককভাবে করতে পারবো না, এগুলি সবার সম্মিলিত প্রচেষ্টায় হবে। এই যে 7,000 সুপার নিউমারি কিংবা 3,000 নতুন করে ডাক্তার নিয়োগের কথা বলছি, এখানে জনপ্রশাসনের একটা বড় ভূমিকা আছে, পিএসসির ভূমিকা আছে, অর্থ মন্ত্রণালয়ের ভূমিকা আছে, সবারই ভূমিকা আছে। আমরা সবার কাছে কৃতজ্ঞ তারা আমাদেরকে এই কাজগুলোতে সহায়তা দেওয়ার জন্য। ঠিক তেমনি করে আমি বলবো, এই এর কথা, তামাক বলি কিংবা হাইপার টেনশন কিংবা ডায়াবেটিক্স, একটা কথা না বললেই নয়, বাংলাদেশে ডায়ালিসিস এটা এমন একটা পর্যায়ে গেছে, অনেক সময় সারা চোখ মুখ ফুলে গেছে, পা ফুলে গেছে, এমন রোগী এসে যখন মন্ত্রণালয়ে দাঁড়ায়, আমার চিকিৎসার একটা ব্যবস্থা করে দেন, আমার ডায়ালিসিসের একটা ব্যবস্থা করে দেন, আমি তখন নিজের কাছে আমার খুব অপরাধী মনে হয় যে আমি তো এগুলো করতে পারছি না। এখন প্রাইভেট সেক্টর খুঁজছি যে আমরা তো 400 টাকা দেই, সরকার 400 টাকার বিনিময়ে ডায়ালিসিস করে। কাজেই প্রাইভেটে যদি কারো জায়গা ইয়ে না হয়, ডায়ালিসিস মেশিন যদি ব্যবহৃত না হয়, তাহলে সেগুলোকে আমরা আহ্বান জানাবো, এবং এই বিষয়ে আমরা গণস্বাস্থ্যের সাথে একটা যোগাযোগ করছি। তাদের 20টা মেশিন খালি যায়, সেই 20গুলিতে আমরা আমাদের থেকে 400 আর ব্যক্তির থেকে 400 দিয়ে আমরা এটা করতে পারি। সমস্ত কাজ সরকার করবে এমন নাও হইতে পারে, এটা সম্ভব না। কাজেই আমাদের এনজিওর অনেক স্ট্রং ভূমিকা আমরা এখানে ইচ্ছা করলে পেতে পারি, এখানে এনজিওর লোকজনও আছেন। তো কাজেই সবাইকে সম্পৃক্ত করে, জিও এনজিও সবাইকে সম্পৃক্ত করে যদি আমরা স্বাস্থ্যের একটা পরিবর্তন আনতে চাই, তাহলে এটা সম্ভব এবং এটা ডুয়েবল জব। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা গ্রামীণ ব্যাংকে যখন আমরা কাজ করতাম, তখন উনি বলতেন, ইম্পসিবল বলে কোনো ওয়ার্ড ডিকশনারিতে রাখো না, এভরিথিং ইজ পসিবল। উনি আমাদেরকে বলতেন, অসম্ভবকে সম্ভব করাই তোমাদের কাজ। কাজে আমি একই কথা ওনার কথার প্রতিধ্বনি করে বলছি,
অসম্ভবকে সম্ভব করাটাই হলো আপনাদের কাজ, আমাদের কাজ। কাজেই আমরা এইটাই চেষ্টা করি। পরিশেষে বলবো, মধ্যে এক সময় আসলো আমাদের জন্য চিকিৎসার দরজা বন্ধ। আমরা কেন যাব বাইরে? আমরা সেই সক্ষমতাটা অর্জন করতে চাই সবার সহযোগিতা নিয়ে। আমাদের নানান রকমের পার্টনার আছেন, সবার সহযোগিতায় আমরা আমাদের এই কাজটাকে আশা করি ঠিক করতে পারবো, যদি আমাদের সবারই সেই সদিচ্ছাটা থাকে। চিকিৎসার জন্য আমরা বাইরে যাব না। আমাদের একটা আবেদন আপনাদের প্রতি থাকলো, সেটা হলো আমাদের যারা জুলাই আন্দোলনে আহত হয়েছেন তাদেরকে আমরা স্বাস্থ্য কার্ড দিয়েছি। তারা যখন আপনাদের কাছে যাবেন তাদের চিকিৎসাটা যেন আমরা বিনামূল্যে করি এবং কোনো রকমের কোনো হ্যারাসমেন্টের মধ্যে যেন তারা না পড়ে, এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। আপনারা চেয়েছিলেন কিছু কাজকে ডিসেন্ট্রালাইজ করতে, আমরা সেটা করেছি। জেলা পর্যায়ে যেই বদলি কিংবা তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মী নিয়োগ, এগুলি আমরা জেলা পর্যায়ে সিভিল সার্জনদের উপর ছেড়ে দিয়েছি, সেটা প্রজ্ঞাপন আমরা করে ফেলেছি। এবং বিভাগীয় পর্যায়ে এটা পরিচালকের হাতে আমরা ছেড়ে দিয়েছি। কাজে আপনাদের কিছু কিছু চাওয়া আমরা চেষ্টা করছি আপনাদেরকে দিয়ে দিতে, যাতে করে আপনারা এটা সুচারুভাবে সম্পন্ন করতে পারেন। কিন্তু এই যে দিয়ে দেওয়া হলো, এই দিয়ে দেওয়াটা যেন প্রশ্নবিদ্ধ না হয়, আবার যেন এটা মন্ত্রণালয়ে ফিরে না আসে। কারাপশান আমাদেরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। এই কারাপশান থেকে যদি আমরা মুক্ত হতে না পারি, ওই কারাপশানের নাম দিয়ে এটা আবার মন্ত্রণালয়ে ফিরে আসবে। কাজে এটাকে ধরে রাখতে হবে, এটা হলো আপনাদের টাস্ক। যে দায়িত্ব এখন আপনাদের কাছে ডিসেন্ট্রালাইজ করা হলো, এটা যেন আর কোশ্চিন কালও মন্ত্রণালয়ে ফিরে না আসে, সেই ব্যবস্থার সেই দায়ভার আপনাদেরকে নিতে হবে। আমি আমাদের প্রধান উপদেষ্টার কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। উনি ওনার শত ব্যস্ততার মধ্য দিয়েও আমাদেরকে সময় দিয়েছেন, আপনাদেরকে উদ্দীপ্ত করবেন, আমাদের সবাইকে গাইড করবেন, এইটুকু প্রার্থনা জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। মাননীয় স্বাস্থ্য উপদেষ্টাকে ধন্যবাদ। সুধীবৃন্দ, এখন দিক নির্দেশনামূলক ভাষণ প্রদান করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মাননীয় প্রধান উপদেষ্টাকে তার মূল্যবান ভাষণ প্রদান এবং সিভিল সার্জন সম্মেলন 2025-এর শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সুধী, মাননীয় প্রধান উপদেষ্টা। আসসালামু আলাইকুম। মনোযোগ দিয়ে শুনতেছিলাম কি আলাপ হচ্ছিল, তার মধ্যে একটা জিনিস আমাকে খুব স্ট্রাইক করলো, শুরুতে উল্লেখ করা হয়েছে, এটা ঐতিহাসিক একটা সম্মেলন। আমার খুব কৌতূহল হলো ঐতিহাসিক কেন হলো এটা। তার মানে আগে কোনো দিন এরকম জেলা পর্যায় থেকে সিভিল সার্জনদেরকে নিয়ে এসে কথা বলার সুযোগ করা হয়নি, আমি সেটা জানতাম না। ডিসি সম্মেলন বলে একটা সম্মেলন হলো, আমাকে বোঝানো হলো যে এইভাবে সবাইকে একত্র করা হয়, তাদের সঙ্গে আলাপ আলোচনা হয়। তো সেই সম্মেলন করতে গিয়ে আমি পরে প্রশ্ন করলাম, ডিসি সাহেবদের সম্মেলন হলো, পুলিশ সাহেবদের সম্মেলন হবে না? বলে না, এটা তো হয় না। আমি তো কেন হয় না? তখন এই প্রশ্ন জাগলো যে পুলিশদের প্রধান, জেলা প্রধান যারা আছে তাদেরকে নিয়ে আমরা একটা বৈঠক করব। তো সেটা করতে গিয়ে তো স্বাস্থ্যদের কথা জিজ্ঞেস, স্বাস্থ্যের হয় না? বলে না, তা হয় না। আমি বললাম যে হোক, তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ না হলে আমরা কি চিন্তা করছি, আমরা কি করছি, তাদের কি চিন্তা করছে, এটা অগ্রসর হবে কি করে। এটা আমি অত্যন্ত জরুরি মনে করেছি যে সবাই দেখা সাক্ষাৎ করা। এখানে যে সব সমস্যার নিষ্পত্তি হয়ে যাবে সেটা চিন্তা করি না, কিন্তু দেখা সাক্ষাতের এটা একটা মহাওষুধ। দেখা সাক্ষাৎ হলে তার একটা প্রতিফল পাওয়া যায়। চোখাচোখি হলে, মুখোমুখি হলে, কথা শুনলে, যে জিনিসটা কাগজে আসলে কাগজটা সরিয়ে দিয়েছে, কিন্তু মুখের মধ্যে শুনলে মনে হয়েছে তাই তো, এটা একটা বড় বিষয়, তো আমরা তো মনোযোগ দিচ্ছি না এটাতে।
কাজে সেই মনোযোগের ব্যাপারটা এসে পড়ে, যে মনোযোগ দেওয়া সাক্ষাতে। এটা তো সম্মেলনের কাঠামোর ভেতরে। সম্মেলন তার বসে বক্তৃতা শোনার বিষয় না, দেখা সাক্ষাৎ হবে, চা পানির আসরে কথা হবে, তারপর করিডোরে কথা হবে, নিজেদের মধ্যে আলাপ হবে, উভয় পক্ষের মধ্যে আলাপ হবে, উপরওয়ালা নিচেরওয়ালা মাঝেরওয়ালা সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হবে। অনেক বিষয়ের নিষ্পত্তি হয়ে যায়, তার অনেক জন্য বোঝা হয়, নিষ্পত্তি না হলে বুঝতে পারে জিনিসটা। এবং এর ফলে যে আমরা একটা গুরুত্বপূর্ণ কিছু আবিষ্কার করে ফেলবো তা হয়তো হবে না, হতেও পারে, না হলেও কোনো আপত্তি নেই। এই যে বোঝাশোনা দেখা সাক্ষাতের ফলে যে মনের মধ্যে যে পরিবর্তন আসে, প্রশ্নগুলো জাগে, উত্তরগুলো আসে, সেটা একটা মস্ত বড় পাওনা। তোমরা আশা করি আজকে যে বৈঠক হচ্ছে, কথাবার্তা হচ্ছে, এটা আনুষ্ঠানিকভাবে বক্তৃতা শোনা হচ্ছে, তার বাইরেও, আনুষ্ঠানিকতার বাইরে অনেক জিনিস আছে যেগুলো মনের মধ্যে দাগ কাটে এবং সঙ্গে সঙ্গে এটা কাজে লাগে। তো আমি খুব খুশি হলাম যে স্বাস্থ্য মন্ত্রণালয় এই আয়োজন করেছে। এই আশা করি এই দেখা সাক্ষাতের কারণে আমরা অনেক সুফল পাব। স্বাস্থ্যসেবা যে স্বাস্থ্যহীন সেটা আমরা সবাই বুঝি, এবং একে অপরকে দোষ দিই, এর কারণে এটা হয় না, ওর কারণে এটা হয় না। দোষ দিলে তো স্বাস্থ্যহীনতা দূর হয়ে যাবে না, এটার প্রতিকার করতে হবে যাতে করে আমরা স্বাস্থ্যসেবা সঠিকভাবে করতে পারি। দুনিয়ার যত দেশ আছে, যত জাতি আছে, তারা যদি নিজ নিজ স্বাস্থ্যসেবা আমাদের চাইতে ভালো করতে পারে, আমাদের মধ্যে কি গাফিলতি আছে, কি অভাব আছে যে কারণে আমরা পারছি না। মানুষ হিসেবে আমাদের কোনো ঘাটতি আছে, তার সক্ষমতা হিসেবে তার ঘাটতি আছে, আমার মনে হয় না। কিন্তু সামষ্টিকভাবে আমরা ওই ঘাটতিটা পূরণ করতে পারছি না, যেটা ব্যবহারের মধ্যে আমরা প্রয়োগ করতে পারছি না। তো সেটাই নিজেদের কাছে আত্মজিজ্ঞাসা যে কীভাবে করলে আমরা এটার থেকে পরিত্রাণ পাব। অনেকে পলিসির কথা বলবে, অনেকে সুযোগ সুবিধার কথা বলবে, হাসপাতাল নাই, যন্ত্রপাতি নাই, সরবরাহ নাই, যন্ত্রপাতি পড়ে আছে, বহু মূল্যবান যন্ত্রপাতি মেরামতের অভাবে গত 10 বছর ধরে এটা এভাবে পড়ে আছে। কথার কথা, এরকম বহু কাহিনী শুনি, বহু কাহিনী জানি। সেগুলো ওভাবে থেকে যাবে, যেহেতু আমরা আর কোনো প্রশ্ন তুলছি না এই ব্যাপারে, এটা সেটেলড ফ্যাক্ট, ওইভাবে হয়। আমাদের যারা উত্তরসূরি আসবে তারা ওইভাবে ধরে নেবে, এভাবে হয়। এভাবে হলে তার দেশ পাল্টায় না, মানুষ পাল্টায় না। মানুষ পাল্টায় যখন আমরা প্রশ্ন তুলি, কেন হবে না? এই প্রশ্নটা নিজেদের কাছে জিজ্ঞাসা করার জন্য আমরা সবাই করছি, কেন হবে না? আমাদের কি কিছু অভাব আছে মানুষ হিসেবে? আমরা কি অধম একটা জাতি? আমাদের সমস্ত কিছু আইন কাঠামো, নীতিমালা, যন্ত্রপাতি, দালান, যা কিছু আছে তা দিয়ে কি এর চাইতে ভালো কিছু করা যাবে না, এরকম মনে হয়? আমার তো মনে হয় না। আমার মনে হয় আমরা এই যে সম্মেলনে আসলাম, কথাবার্তা বললাম, সেটাকে উপলক্ষ করে যেভাবে আছে সেটাকে যদি আমরা প্রশ্ন করি যে এইভাবে থাকবে না, আমি এটাকে অন্যভাবে করব, কারো সাহায্যের দরকার নাই, উপরওয়ালার দিকে তাকিয়ে থাকতে হবে না, নিচেরওয়ালার কাছে তার কোনো বিশেষ সুবিধার কথা বলতে হবে না,
আমরা নিজেরাই যেভাবে আছে ওভাবে এই সম্মেলন ঠিক করলাম যে এইভাবেই আমরা এই পরিস্থিতির মধ্যেই সমস্ত অভাব এবং ঘাটতির মধ্যেই আমরা এর চেয়ে ভালো করব। আমি একদম নিশ্চিতভাবে বলতে পারি স্বাস্থ্যসেবা 25% ভালো হয়ে যাবে যদি শুধু এইটুকু চিন্তা করে আমরা এর চেয়ে ভালো করবো, এর মধ্যেই করবো। আর এর থেকে সুযোগ যদি একটু বেশি হয়, অন্যান্য জিনিস যেগুলো বলেছে আরও নিয়োগ করা হবে, আরও পদ সৃষ্টি করা হবে, এগুলো পরে হোক, কিন্তু যেভাবে আছে এইভাবেই যদি আমরা করতে চাই, তাতে শুধু মন ঠিক করা যে আমি করব, অন্য কে কী করলো না করলো ওর দিকে তাকাবো না, আমি আমারটা ঠিক মতো করবো, আমার সাধ্যে যতটুকু করায়, তাহলে 25% ভালো হয়ে যাবে। এই 25% কিন্তু অত্যন্ত মূল্যবান 25%, কারণ এখানেই মানুষ মারা যাচ্ছে এই 25%-এর ভেতরে, যেটুকু আমরা করছি না, যেটা আমরা করতে পারতাম, নানা ব্যাখ্যা দিয়ে সেটাকে ঢেকে রাখছি আমরা, কিন্তু ভেতরে আমি জানি যে আমি পারতাম। কি হয়েছে, আমি গতের মধ্যে পড়ে গেছি। ওই যে স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় বললেন যে হাসপাতালে গেলাম, যেখানে যা থাকার কথা নাই, যেখানে যা করার কথা করছে না, ইত্যাদি ইত্যাদি। এটা তো কারো অপেক্ষায় নাই, এটা তো আছে, রিসেপশনের জায়গায় থাকবে, যাকে সাহায্য করার কথা তাকে সাহায্য করবে, এটার জন্য আইনওয়ালা বদলানোর দরকার নাই, কিচ্ছু বদলানোর দরকার নেই, শুধু যেটুকু নিয়ম পালন করার বিষয়। এই সম্মেলনে আমরা চেষ্টা করি ওই 25% যেটার কথা বললাম নিজেরা করে ফেলতে পারবো, এবং 25%-এর চেয়ে তো একটু বেশিও করতে পারবো। এই জন্য একটা মহা সুযোগ, এটা ঐতিহাসিক যদি সম্মেলনের কারণে নাও হয়ে থাকে, এটা মহা পরিবর্তন দেশের মধ্যে এসছে, আপনারা নিশ্চয়ই অনুভব করেন। সেটা অনুভব না করে উপায় তো নাই, এমন সব কাণ্ড হয়েছে দেশের ভেতরে যেটা 1000 বছরে আর হবে কিনা সন্দেহ। আমরা তার মধ্যে আছি, যে 1000 বছরের যে পরিবর্তন, সেই সুযোগ, সে আবহ, এর ভেতরে আমরা আছি। এই যে একটা জোয়ার, এই জোয়ারের মধ্যে যদি আমরা ঢুকে পড়ি, চিন্তা করেন আমাদের কি পরিবর্তন সম্ভব। আমি আবারও বলছি, কিছুই পরিবর্তন হচ্ছে না, মেশিন ভাগা পড়ে আছে, যেখানে যেটা থাকার কথা সেটা নাই, ইত্যাদির মধ্যে শুধু একটা মহা সুযোগ পেয়েছি, এবং এটা আমার আপনার মাধ্যমে হচ্ছে। আমরা এই প্রবাহের মূল চালিকা শক্তি। আমাদের ছেলে মেয়েরা, বাচ্চারা এখনো নাই, ওরা আসবে, ওরা দেখবে। যারা আমাদের থেকে বয়সে বড় তারা চলে গেছে বা কর্মক্ষেত্রে নাই, আমাদের হাতে এটা, এই পরিবর্তনের জোয়ার। এই পরিবর্তনে আগের মুহূর্তে আমরা একরকম ছিলাম, এক জগতে বাস করতাম, মেনে নিয়েছিলাম সবকিছু যেভাবে আছে সেভাবেই হবে। একটা বালিশ যদি 1 লক্ষ টাকা দিয়ে কিনতে হয়, আমরা 1 লক্ষ টাকা দিয়ে কিনবো, ওইভাবে নিয়ম ওইভাবে করেছি। এখন তো হঠাৎ করে পাল্টে গেছে সবকিছু। সে পরিবর্তনটুকু যে আমাদের জিম্মায় হচ্ছে, এই জিম্মাটা বদকার, কেউ এটা নির্দেশ দিয়ে কাউকে করাতে পারবে না, এবং আপনি সেটা না করলে ওই মেয়াদ শেষ। পরে যারা আসবে তারা, ওরা তো করে গেছে, এগুলো এইভাবে করেছে, আমরা ওইভাবে করছি। আমরা কিন্তু বলতে পারছি না ওরা ওইভাবে করে গেছে, আমরা ওইভাবে করছি। ওদের যুগ শেষ, এটা আমাদের যুগ। এটা 1000 বছরের পরিবর্তন। এই 1000 বছরের পরিবর্তন আমাদের হাত দিয়ে হচ্ছে, আমাদেরকে সে সুযোগ করে দিয়েছে, এই সুযোগটা নেওয়া। এই সম্মেলনে বসে সেটুকু চিন্তা করা,
আমরা কি করতে পারি? স্বাস্থ্যসেবার আরেকটা বিশেষ দিক আছে আমার কাছে খুব আকর্ষণীয় মনে হয়, সেটা অন্যান্য মন্ত্রণালয়ের চাইতে। শিক্ষক বলতে পারে যে আমার ক্লাসরুম লাগবে, ছাত্র লাগবে, আমি শিক্ষকতা করবো ইত্যাদি, তার একটা কাঠামো লাগে। স্বাস্থ্যসেবার কোনো কাঠামো লাগে না। অফিসে যাচ্ছিলাম, পথে একটা মানুষ পড়ে গেছে, শ্বাস নিঃশ্বাস দিতে পারতেছে না, আমি ডাক্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, আমাকে বলতে পারে যে না ওরে হাসপাতালে নিয়ে যান, টা নিলে হবে না। আমি ডাক্তার, আমাকে এক্ষুনি এটা করতে হবে, আমার হাতে কিছুই নেই। আমি অফিসে যাচ্ছিলাম, কি মর্নিং ওয়াক করতে যাচ্ছিলাম, আমি যে অবস্থায় আছি সেই হাফ প্যান্ট পরা, গেঞ্জি পরা অবস্থাতে আমাকে কাজে লেগে যেতে হবে। এটা থেকে পরিত্রাণ নাই, যেহেতু আমি ডাক্তার। আমার হাতে সব কিছু থাকলে আমি চিকিৎসা দেবো, না হলে দেবো না, কোনো ডাক্তার বলতে পারবে না। তাকে যাই কিছু শেখানো হোক না কেন, তাকে এগিয়ে আসতে হবে, চিকিৎসা দিতে হবে, এবং প্রতিনিয়ত দিচ্ছে। আমি আবিষ্কার করে বলছি না, আপনারা প্রতিনিয়ত করছেন। কিন্তু এখন যদি বলি না আমি হাসপাতাল চালাতে পারবো না, আমাকে মুখ যায় নাই, মুখ যায়নি, আমরা বলেই যাচ্ছি, হাত পা গুটিয়ে রাখছি। আমি শুধু বলছি যে হাত পা গুটিয়ে থাকলেও অতীতে যদি থেকে থাকে, সে জমানা শেষ। আমাদের এই সময়টুকু ক্ষুদ্র একটা উইন্ডো অফ অপরচুনিটি, এবার আমরা করব। কারণ আমাদের উপর সারা বিশ্বের নজর, এবং আমিও নিজেকে আবিষ্কার করেছি যে আমার তো অনেক ক্ষমতা আছে, এই ক্ষমতা আমি ব্যবহার কেন করব না? যেটুকু আছে এর মধ্যে আমি করব। আমি বলবো আমাকে এই দেন, ওই দেন, এটা মেরামত করে সব বলতে থাকবো, কিন্তু কাজ থেমে থাকবে না। কতগুলো খুব সহজ কাজ, ওই আগের আমলে এইভাবে হয়েছে বলে এখনো হচ্ছে। মাথার থেকে সুরে ফেলানো, আগের আমল হাওয়ায় বিলিয়ে গেছে, নাই। অর্থাৎ আমরা গুহা থেকে বের হয়ে এসেছি 1000 বছর পরে, আর পৃথিবীর সামনে সে গুহার মানসিকতা দিয়ে তো এই পৃথিবী চলবে না। গুহার থেকে বেরিয়ে আসতে হবে। এইটুকু শুধু স্মরণ করিয়ে দেওয়া যে আমরা গুহাবাসী নই, আর কোনো ব্যাখ্যা দিয়ে কাউকে বোঝাতে পারবো না গুহা কি ছিল, কারণ তারা সে দেখে নেই, তার পরবর্তী প্রজন্ম দেখে নেই। তারা দেখেছে যে আপনারা তো গুহার থেকে বেরিয়ে এসছেন, আপনারা কেন বসেছেন? আমরা কিন্তু গুহাবাসী হিসেবে হাত পা বন্ধ করে বসে আছি, গুহার থেকে যে বেরিয়ে গেছি সেটা মনে নেই। তো শুধু সেটুকু মনে করে দেওয়ার জন্য এই ইন্টারিম পিরিয়ডে, মানে এই পরিবর্তন, যে আইন পরিবর্তন, বরাদ্দ পরিবর্তন, প্রাতিষ্ঠানিক আয়োজন পরিবর্তন, যেটা স্বাস্থ্য কমিশন খুব সুন্দরভাবে তুলে ধরেছে আমাদের কাছে, আমরাও চাই যে এটা পরিবর্তনগুলো হোক, আসুক, তড়িৎ গতিতে আসুক। আমরা প্রথম ছোটে বলেছি স্বাস্থ্যতে কী কী পরিবর্তন দরকার, সবাই মিলে, প্রাইভেট সেক্টর, পাবলিক সেক্টর, যাবতীয় পলিসি মেকার্স, স্বাস্থ্য খাতে যাদেরকে আমরা সম্মানিত ব্যক্তি হিসেবে মনে করি, তাদেরকে দায়িত্ব দিয়েছিলাম, আপনারা বলেন কি করতে হবে। তারা বহু কষ্ট করে, বহু পরিশ্রম করে এই রিপোর্ট আমাদেরকে দিয়েছে। আমরাও সম্মান করছি সেই রিপোর্টকে, যে কীভাবে আমরা এটাকে কাজে লাগাবো। কিন্তু সেই কাজে লাগানোর শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন না, প্রতি মুহূর্ত দ্রুত চলে যাচ্ছে। এগুলো কবে হবে? হবে এক সময়, কিন্তু আজকের দিন তো আজকের দিন, এটা তো আর ফিরে পাবো না। আজকের দিনের কাজ আজকের দিনেই করে ফেলতে, আমার মতো করে করতে হবে। আর কারো পরামর্শের জন্য আমি কি কম অভিজ্ঞ নাকি? আমি কি কম দেখেছি নাকি? আমি কি জানি না কি করতে হবে? ও করে না, কি করবো আমি? আমারটা আমি করব। আমি যেটুকু আমাকে জায়গা দিয়েছে, যে জায়গাতে আমার করার কথা, আমি তো সৌভাগ্যবান, আমাকে কিছু দিয়েছে, কিছু একটা দিয়েছে, আরেকজনকে কিছুই দেয়।
সমাজ আপনাকে, রাষ্ট্র আপনাকে কিছু সুযোগ সুবিধা দিয়েছে, সবটা দেয় নাই। আপনার মনে বেদনা যে আমাকে সবটা দেয় নাই, দেয় নাই। যেটুকু দিয়েছে সেটার যেহেতু একটা সুযোগ পেয়েছি, ওই যে বললাম একটা মহা সীমারেখা আমার কাছে উঠিয়ে নিয়েছে, আমি এখন মুক্ত মানুষ করতে পারি। সেটুকু করার জন্য দুর্নীতি এক জিনিস কি ছিল, কিভাবে হয়েছে সেটা ব্যাখ্যা আমার দেওয়ার দরকার নেই, আপনারা অনেক জানেন। সেটা যদি আমি কমাতে পারি, সেটা যদি আমি বন্ধ করতে পারি, সেটুকু যদি কাজে লাগাতে পারি, যেখানে আমি অন্যরা আমাদের সুযোগ দিয়েছিল, সেই সুযোগ এর কারণে আমরা করেছি। এখন সেই সুযোগও চলে গেছে, আমরা এর মধ্যে নাই। যেহেতু ওই যে ইন্টারিম পিরিয়ড, যে সময়টুকুতে আমরা কর্মরত, এরপরে যারা নতুন ঢুকবে ওরা বলবে আপনারা তো কিছু করেন নাই, আপনাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল, আপনারা করেন নাই। এখন আমরা না করাতে ওই পুরনো অভ্যাস আমাদের কাছে আবার চলে এসছে। সেই পুরনো অভ্যাস একটা ইটি টেনে দেওয়া। চিন্তা করেন কি করতে পারেন, এটা কেউ বাধ্যবাধক করে বাধ্যতামূলকভাবে আরেকটা সার্কুলার জারি করে করতে হবে এমন কিছুর কথা আমি নিশ্চয় বলছি না, আমি শুধু ব্যক্তিগত দায়িত্বের কথা বলতেছি। এটা সুযোগ, এবং আমি পারি। আমার কাছে অনেক সৃজনশীলতা আছে, আমার কাছে অনেক ক্ষমতা আছে। ক্ষমতা মানে এক্সিকিউটিভ পাওয়ারের ক্ষমতা না, মানুষ হিসেবে ক্ষমতা আমার আছে। আমি ডাক্তার, আমি স্বাস্থ্যকর্মী, আমি স্বাস্থ্যের দায়িত্ব নিয়োজিত। স্বাস্থ্যে অনেক কিছু আমি করতে পারি, চিল্লাচিল্লি করতে পারি, কাজ করে ফেলতে। 10 জনকে ডেকে ডাক্তার ও ডাক্তার সবারই মিলে বলবো আসেন তো ভাই এটা করে ফেলে, আমার বিশ্বাস সবাই সারা দেবে। চিকিৎসা এমন একটা জিনিস, স্বাস্থ্য এমন একটা জিনিস, এখানে বাদ প্রতিবাদের কিছু নেই, এখানে রাজনৈতিক মতবাদের কিছু নেই। মানুষ মারা যাচ্ছে, আমি তাকে সেবা দিচ্ছি, তার জীবন রক্ষা করার চেষ্টা করছি। এখানে বাধা বন্ধুদের কিচ্ছু নেই। আপনি ডাক দিলে সবাই ছুটে আসে, এটার কোনো বিকল্প নেই। তো ওইটুকু আলাপ আলোচনা করা, নিজেরা কি করতে পারি, এবং আগামী দিনে আমাদের প্রতিদিনের কাজকর্ম কী হবে। কারো কাছে প্রতিজ্ঞা করার বিষয় নেই, মুচলেখা দেওয়ারও কিছু নেই। এটা নিজের মুচলেখা নিজের কাছে, ওই ভঙ্গিতে অগ্রসর হব। আমরা একটু মনোযোগ দিলে, আমাদের নিজেদের চিন্তাটাকে সেভাবে গড়ে তুললে, এই যা আছে এর মধ্যে থেকে একটা বিরাট পরিবর্তন আমরা আনতে পারি। বিরাট পরিবর্তন, ছোটখাটো পরিবর্তন না। আমরা আজকে যারা এখানে বসে আছি এই পুরো মজলিসে, এরাই হলো বাংলাদেশের স্বাস্থ্যসেবা। এখানে শেষ, পেছনে ফিরে সামনে দিকে লাভ নেই। আমরা দিলে হয়, আমরা না দিলে হয় না। আমরা দিলে এটা পাল্টে ফেলতে পারে, আমরা না দিলে এটাকে আরো বড় গহ্বরের মধ্যে ঢুকিয়ে দিতে পারে। এমন প্যাচ কষে দেবো, কোনো সরকারের সাধ্য নেই এটা থেকে বেরিয়ে আসে। দুটোই আমরা জানি, কোনটা কোন এই সিদ্ধান্ত ব্যক্তি হিসাবে আমাদেরকে নিতে হবে। কাজে আপনাদের স্বাস্থ্যসেবাতে যারা আমরা নিযুক্ত আছি, তাদের এই মহাসুযোগ অন্যদের চাইতে অনেক বেশি। কাজে এটার পেছনে সবার সমর্থন, সবার সেবা, সবার। আপনি শুধু বলবেন যে আমার হাসপাতাল, আমার অমুক, আমার এই যে জায়গাটা, আমার আয়ত্তাধীন যে এইভাবে করেছে, আর তুই বল তুই বেটা কি দেখালি, আমার খেলা দেখানো দেখেছিস না, আমি দেখাবো। তখন একটা প্রতিযোগিতারও ভাব আসে যে আমার সাথী, আমার বন্ধু, সে এটা করছে, খুব ভাবা দিচ্ছে, আমি করে দেখাবো। আমরা তো একটা কলের একটা নব না যে এইটুকু, আমরা মানুষ। তো আমাদের ক্ষমতার তো কোনো সীমারেখা নেই। যেভাবে আমার এই আইন টাইন বানিয়ে দেন, তার মধ্যেও আমার সীমারেখা কোনো নির্দিষ্ট নেই। আমি আমার মতো করে এই সীমারেখার ভেতর দিয়ে আমি কাজ করে ফেলতে পারি। আর অজুহাত দিতে হলে তো যে কোনো জিনিসই অজুহাত বার করা যায়। তো সেটাই করার জন্য আজকে বসা, সবাই মিলে
বন্ধু বান্ধবের সঙ্গে পরিচয় হবে, কথাবার্তা হবে, দেখা সাক্ষাৎ হবে, দাবি দেওয়ার কথাও আলাপ হবে, সব কিছু হবে। কিন্তু মূল বিষয়টা হলো স্বাস্থ্যসেবা, বাংলাদেশের স্বাস্থ্যসেবা এখানেই শেষ। আমরা যারা আছি, আমরা যা করি তাই বাংলাদেশের স্বাস্থ্যসেবা। আমাদেরকে দেখে দেশের মানুষ অনুপ্রাণিত হবে, আমাদের দেখে দেশের মানুষ হতাশ হয়ে যাবে। নির্ভর করবে আমরা কি করলাম সেটার উপর। তো সেটাই আজকের আলোচনার বিষয়, নিজেদের মধ্যে আলাপ আলোচনা করা। এটা আজকে আমাদের সিভিল সার্জন সম্মেলন 2025 এবং বলেছে এটাই প্রথম অনুরূপ সম্মেলন। তার উদ্বোধন ঘোষণা করছি এবং নতুন মানসিকতার এই সঙ্গে নতুন মানসিকতার উন্মোচন করছি এবং এই সঙ্গে নতুন বাংলাদেশ গড়ার উন্মোচন করছি। ধন্যবাদ।